নমস্কার। এনকে ডিজিটালে কথায় কথায় কৌশিক অনুষ্ঠানে আজকে আমি কৌশিক আপনাদের সঙ্গে যে বিষয়ে আজকে মূলত আলোচনাটা করব, বর্তমান বাংলার রাজনীতির প্রেক্ষাপট, ধর্ষণ কাণ্ড নিয়ে যা চলছে এবং সেখানে বিশেষ করে বাংলার দুই প্রতিবাদী মুখ, তার মধ্যে একজন হচ্ছেন লকেট চ্যাটার্জি, অন্যজন অগ্নিমিত্রা পাল। তো তাদের নিয়ে মূলত আজকের আলোচনা। তো একটুখানি পুরনো দিন থেকে ফিরে যাই, কারণ লকেট চ্যাটার্জির সম্বন্ধে বলতে গেলে তার রাজনৈতিক ইতিহাস জানা দরকার। তো সেই রাজনৈতিক ইতিহাসের জায়গা থেকে আসি। 2011 তৃণমূল কংগ্রেস বাংলায় ক্ষমতায় আসে। 2011-র আগে লকেট দেবীকে সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। মূলত সিনেমার জগতের মানুষ, এতদিন পর্যন্ত 33 থেকে 35টা সিনেমা তিনি করেছেন। তার মধ্যে বক্স অফিস হিট বলতে যা বোঝায় সেরকম কোনো সিনেমা দু একটি ছাড়া সেরকম কোনো খবর আমাদের কাছে নেই, বা বাংলার সিনেমার জগতে কারোর কাছেই নেই। যাই হোক, তিনি অভিনেত্রী, খুব সুন্দর অভিনয় করেন। কারণ সিনেমার জগৎ বাদ দিয়ে রাজনৈতিক প্রেক্ষাপটেও, রাজনৈতিক ক্ষেত্রেও তার অভিনয় দেখে আমরা মুগ্ধ। সে কথায় আসবো। তার আগে একটু যে পুরনো ইতিহাস, মানে তার রাজনৈতিক জীবন সম্বন্ধে সবার একটু জানা দরকার। যেটা বলছিলাম, 2011-এ লকেট দেবী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। সেটাই খুব স্বাভাবিক, তার কারণ যে দল ক্ষমতায় এসেছে সেই দলেই তুই জয়েন করা ভালো। অন্তত রাজনৈতিকভাবে যদি এস্টাবলিশড হতে হয়, রাজনৈতিকভাবে যদি জায়গা করতে হয়, তাহলে যথারীতি তৃণমূল কংগ্রেসে এলেন। তৃণমূল কংগ্রেসে থাকলেন 2015 পর্যন্ত। হঠাৎ করে 2015-তে লকেট দেবীর মনে হলো না, বেশ তো দম বন্ধ করা পরিবেশ, শ্বাসরোধ হয়ে আসছে। সেরকমই বললেন সংবাদ মাধ্যমকে। বিজেপিতে জয়েন করবার সময় সংবাদ মাধ্যমকে বলেছিলেন যে সাফোকেটিং, মানে তৃণমূলে থাকাটা শ্বাসরোধ হয়ে আসছে, এরকম একটা ব্যাপার। তো তিনি সরাসরি ঝাঁপ মারলেন বিজেপি। এখানে দেখতে হবে, বিজেপির তখন একটি মোদি হাওয়া আস্তে আস্তে বইতে শুরু করেছে। মোদিজি ক্ষমতায় আসছেন, 2014-তে ক্ষমতায় এসে গেছেন। সারা ভারতবর্ষ জুড়ে মোদি 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 একটা গান চলছে, জয় শ্রীরাম জয় শ্রীরাম চলছে। সারা ভারতবর্ষকে অন্য পথে তিনি নিয়ে যাবেন। প্রচুর তাদের রাজনৈতিক ইশতেহারে বিজেপি সারা ভারতবর্ষের মানুষের উন্নয়নের জন্য প্রচুর কিছু বললেন। সবাই রাতারাতি মোদিজি বাংলার মানুষের কাছে ভগবান হয়ে গেল। এখন মোদিজি আসছে, মোদিজি থাকবে, মোদিজি বিরাট ব্যাপার। সেই স্পেকুলেশনে দমবন্ধ পরিবেশ থেকে লকেট চ্যাটার্জি, লকেট দেবী চলে গেলেন কোথায়? লকেট দেবী চলে গেলেন বিজেপি। ভালো কথা, বিজেপিতে লকেট দেবী গিয়েই 2016 সালে অ্যাসেম্বলি ইলেকশনে কন্টেস্ট করলেন ময়ূরেশ্বর থেকে। ময়ূরেশ্বর থেকে অ্যাসেম্বলি ইলেকশনে কন্টেস্ট করলেন, কিন্তু জিততে পারলেন না। অভিজিৎ চ্যাটার্জি তাকে হারিয়ে আবার পাঠিয়ে দিল যে না, আপনি সংসদীয় রাজনীতি ছেড়ে আগে রাজনীতি শিখুন, তারপর আসুন। যাই হোক, এটা 2016-তে হলো। 2019-এ লকেট দেবী জায়েন্ট কিলার হিসাবে বাংলার রাজনীতিতে শক্তপোক্ত একটা জায়গা তৈরি করলেন। মোদি হাওয়া প্রবলভাবে বইছে, সারা ভারতবর্ষের বিরাট উন্নয়ন। 2014-তে মোদি এসেছিলেন, 2019 আবার মোদি হাওয়া, নতুন করে মোদির হাওয়াতে লকেট চ্যাটার্জি হুগলি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি থেকে কন্টেস্ট করলেন। এবং জায়েন্ট কিলার কেন বলছি, ডক্টর রত্না দেনা তাকে হারালেন। ডক্টর রত্না দেনা হেরে গেলেন লকেট চ্যাটার্জির কাছে। লকেট চ্যাটার্জি এমপি হলেন। তার ঠিক পর 2021 সালে আবার অ্যাসেম্বলি ইলেকশন। সেই অ্যাসেম্বলি ইলেকশনে লকেট দেবী আবার কন্টেস্ট করতে এলেন, যদিও তিনি সিটিং এমপি। সেই সিটিং এমপি হওয়া সত্ত্বেও তিনি চুচুড়া কনস্টিটিউয়েন্সি থেকে তিনি কন্টেস্ট করলেন। কিন্তু তপন মজুমদার বা অসিত মজুমদার, যে নামেই ডাকা হোক না কেন, তার কাছে তিনি 18,000-এরও বেশি ভোটে হেরে গেলেন। আসলে এই 2019-এ লকেট দেবী পার্লামেন্টে গেছেন। পার্লামেন্টে গিয়ে কতটা বাংলার কথা বলেছেন কেউ জানতে পারেননি, কাউকে জানতে দেননি।
এবং সব থেকে বড় কথা, লকেট দেবী প্রথমে গিয়ে ইনফরমেশন টেকনোলজি পার্লামেন্টারি যে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছে এবং মেম্বার হয়ে ইনফরমেশন টেকনোলজিতে বাংলাকে কোথায় ভরিয়ে দিয়েছেন তার তথ্য কিন্তু আমাদের কাছে নেই বা আপনাদের কারোর কাছেই নেই। ঠিক তারপরে তিনি আবার পার্লামেন্টারের আরেকটি স্ট্যান্ডিং কমিটি, এম্পাওয়ারমেন্ট অব দ্য ওমেন, তিনি স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছে। কিন্তু বাংলা মায়েদের, বোনেদের জন্য, মহিলাদের জন্য ঠিক কতটা কাজ করেছেন সেই ইনফরমেশন, সেই তথ্য কিন্তু কারোর কাছে নেই। স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছে। যাই হোক, 2021 তিনি আবার অ্যাসেম্বলি ইলেকশনে দাঁড়ালেন, যে কথা বলছিলাম চুঁচড়াতে, সেখানে তিনি হারলেন। 2021-এর পর লকেট দেবী ব্যাপারটা তারই দল বিজেপি একটু অন্যভাবে দেখতে শুরু করলো। কেন বলছি? তার কারণ 2022-এর বাই ইলেকশন, বালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং তার সঙ্গে আসানসোল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি। এই বালিগঞ্জ অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এবং আসানসোল পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সিতে যে ভোট হলো, সেই ভোটের প্রচারের জন্য বিজেপি 40 জনের একটি প্রচার করবেন এরকম টিম তৈরি করেছিল। সেখানে লকেট চ্যাটার্জি বাদ গেলেন এবং সাংবাদিকরা যখন লকেট চ্যাটার্জিকে প্রশ্ন করলেন, তখন বললেন যে আমি বোধহয় সেই ধরনের শিক্ষিত নয়, তার জন্যই দল আমাকে বাদ দিয়েছে। একটু গলায় উষ্মা রইল দলের সঙ্গে। আমি জানি না লকেট চ্যাটার্জির কতটা যোগসূত্র ছিন্ন হয়েছিল বা কতটা দূরত্ব তৈরি হয়েছিল। যাই হোক, লকেট চ্যাটার্জি আবার কন্টেস্ট করতে এলেন 2024-এ। হুগলির মানুষ লকেট চ্যাটার্জিকে লকেট করে ফিরিয়ে দিলেন রচনার গলায়। রচনা ব্যানার্জি জিতে গেলেন, লকেট দেবী জিততে পারলেন না। এদিকে ততদিন সিনেমাও বন্ধ। সিনেমা জগৎ থেকে এসেছিলেন রাজনীতিতে একটা সুন্দর জায়গা করবেন বলে, কিন্তু দেখা গেল যে হঠাৎ করে মোদি হাওয়াতে জায়ান্ট কিলার হওয়া সত্ত্বেও কিন্তু তিনি পরবর্তী সময়ে আর যেসব নির্বাচনে কন্টেস্ট করলেন, সেই নির্বাচনগুলোতে হারলেন এবং সাংগঠনিকভাবেও দলকে খুব বেশি মজবুত করতে পারলেন না। এবং রচনা ব্যানার্জির কাছে ৭৮,০০০-এরও বেশি ভোটে লকেট চ্যাটার্জি পরাজিত হলেন। পরাজয়ের পরে কি হল? পার্লামেন্টে যাওয়া বন্ধ হল। আর তার সঙ্গে দেখা গেল অভিনয় তো আগেই বন্ধ হয়েছে, কিন্তু অভিনয় জগতে ফিরতে হবে। তাই বিভিন্ন ইস্যুতে লকেট চট্টোপাধ্যায়ের বিভিন্ন রকম অভিনয় আমরা রাজনৈতিক ক্ষেত্রেও দেখতে শুরু করলাম। যেটা দেখেছিলাম একটু বলে রাখি, সেটা হচ্ছে 2024-এর পার্লামেন্টারি ইলেকশন, লোকসভা ইলেকশন। সেই ইলেকশনে তিনি ইলেকশনের দিন, খুব সম্ভবত সেটা ৫ম দফা ইলেকশন ছিল, সেই ইলেকশনের দিন তিনি তার কনস্টিটুয়েন্সিতে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। এইরকম একটা পরিস্থিতিতে তিনি বললেন যে তৃণমূলের গুন্ডরা তার আক্রমণ করেছে, তার গাড়ি কাঁচ ভেঙে দিয়েছে। ফেসবুকে সেটা দারুণভাবে প্রচারিত হল, কিন্তু পরবর্তী ক্লিপে দেখা গেল না, সাধারণ মানুষ তাকে আটকে দিয়েছিল। কারণ এই 5 বছরে তিনি কোনো উন্নয়ন করেননি, তিনি চুঁচুড়ার মানুষের কাছে আসেননি, হুগলির মানুষের কাছে আসেননি। সুতরাং মানুষের ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হল এবং সেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ মানুষ তাকে ঘিরে ধরল। কাঁচ ভাঙলেন কে? কাঁচ ভাঙলেন গাড়ির ভেতরে থাকা কেউ একজন, হয়তো সম্ভবত লকেট চ্যাটার্জি নিজেই। তিনি অভিনয় শুরু করলেন রাজনীতির মঞ্চে। পুরো ঘটনাটা বলবো, তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, আবার ফিরবো আপনাদের সঙ্গে বিজ্ঞাপন বিরতির পর। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal.
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। মা আসছেন নতুন আশার আলো নিয়ে। আপনার স্বপ্নের ঠিকানা খুঁজে নিন এবারের পুজোতেই। Ashoka Group, redefining realty. ফোন করুন 9163502850। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আবার ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। যে বিষয়ে আলোচনা চলছিল, রাজনীতির প্রাঙ্গণে লকেট চ্যাটার্জির সুন্দর অভিনয়। যেটা বলছিলাম, সেই ঘটনা, গাড়ির কাঁচ ভাঙার ঘটনা, সে কি অভিনয়, মারাত্মক অভিনয়। গাড়ির ভেতরে বসে লকেট চ্যাটার্জি ফোন করছেন কেন্দ্রীয় সরকারের যে বাহিনী এখানে এসেছিল তাদের কর্তাদের এবং তার রাজনৈতিক বাবা কাকাদের। আমি এইভাবে অ্যাসল্টেড হয়েছি, আমি ওইভাবে অ্যাসল্টেড হয়েছি, আমাকে এই ঘিরে ধরছে, গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে, ওই করেছে, তাই করেছে। ভিতর থেকে গাড়ির কাঁচ ভেঙে একটি নাটক তৈরি করা হয়েছে। খুব হালকা স্ক্রিপ্ট, সরাসরি ধরে ফেললে যারা তৃণমূলপন্থী বাংলার মানুষ তারাও ফেসবুকে পাল্টা আক্রমণ শোনাবে। লকেট দেবী সংকুচিত হয়ে পড়লেন, বা লকেট দেবীর এই রাজনৈতিক নাটক যেটা ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চলছিল সেটা আস্তে 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 তার জায়গা হারাতে শুরু করল। তারপর তো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে আরজিকর থেকে শুরু করে হুগলির শিবুরের অন্তর্গত বড়া, সাধারণ ঘটনাগুলোকে অতিমাত্রায় রঞ্জিত করে সেগুলোকে নিয়ে জল ঘোলা করতে লকেট দেবীর থেকে ভালো আর কেউ পারেন বলে আমার মনে হয় না। সেই অভিনয় আপনারা বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে সর্বত্র আপনারা দেখেছেন। বর্তমান ঘটনায় আছে দুর্গাপুর, একটি বেসরকারি মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে এক ছাত্রী ডাক্তারি পড়ুয়া সে নির্যাতিতা হয়েছে বলে প্রথম খবরে। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সংবাদ মাধ্যম কর্তৃক সেটাকে একটা গণধর্ষণের জায়গায় নিয়ে আসা হল। তদন্ত কিন্তু এখনো শেষ হয়নি, তদন্ত চলছে। পৌঁছলেন লকেট চ্যাটার্জি, একটা স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে গেলেন। স্ক্রিপ্ট তৈরি করে নিয়ে গিয়ে সেখানের এমার্জেন্সির গেট ধরে লকেট চ্যাটার্জি ঝাঁকাচ্ছেন এবং বলছেন যে কি অবস্থা চলছে, এমার্জেন্সির গেট বন্ধ, কত রোগী মারাত্মকভাবে অসুস্থ, তারা ফিরে যাচ্ছে। অথচ সেই কলেজের এই ঘটনা এবং সেখানকার স্বাস্থ্য পরিষেবা যেভাবে চলবার কথা সেভাবেই চলছে, আর ঘটনার তদন্ত যেভাবে হওয়ার কথা বাংলার প্রশাসন, বাংলার পুলিশ, দুর্গাপুর পুলিশ সেইভাবে করছে। ঘটনার খুব অল্প সময়ের মধ্যেই প্রথমে 3 জন, তারপরে 2 জন, মোট 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সেই নির্যাতিতা পড়ুয়া যিনি ডাক্তারি করতে গেছেন তার বয়ফ্রেন্ড, একদম এই কোড আনকোড তার পুরুষ বন্ধু, যেটা অনেক সময় সহপাঠী বলে চালানো হচ্ছে, যাই হোক না কেন, তিনিও গ্রেপ্তার হয়েছেন। দ্রুততার সঙ্গে চলছে এবং সেখানে লকেট চ্যাটার্জি গিয়ে কি বলছে, সেখানে গিয়ে নাটক করছে, গেট নাড়িয়ে বলছেন আমি অসুস্থ, আমি অসুস্থ। আমরা তো সবাই দেখেছি। আন্দোলন কখন হয়? যখন বিচার পাচ্ছে না মানুষ। বিচার তো পেয়েছে,
বিচার পেয়েছে আরজি করের সঞ্জয় রায়, সিবিআই তদন্ত করেছে। তার আগে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে অ্যারেস্ট করেছিল, সিবিআই হাতে তুলে দিয়েছে, সিবিআই এতদিন তদন্ত করেছে, এখনো পর্যন্ত কিন্তু সঞ্জয় রায় একমাত্র দোষী আরজি করে, সেটা সিবিআই প্রমাণ করেছে। চার্জশিট ফ্রেম হয়েছে, চার্জশিটে তার চার্জে তাকে ধর্ষক বলে ফ্রেম করা হয়েছে, তার সপক্ষে প্রচুর যুক্তি রয়েছে। এখানে কি, এখানে দেখা গেল তিনি নাটক করলেন এবং তারপর বললেন এই হলে এনকাউন্টার করতে, এনকাউন্টার বলে বিরাট নাটক, মানে ধর্ষককে ধরো গুলি করে মেরে দাও, এনকাউন্টারের বাংলা মানে। এখানে সম্ভবতই কতগুলো প্রশ্ন উঠে আসছে। ধর্ষককে শাস্তি দেওয়ার জন্য যে অপরাজিতা বিল বাংলার সরকার এনেছিল, তাতে রাজ্যপাল সই করেননি। কেন করেননি এর উত্তর বিজেপি দিতে পারছেন না, লকেট দেবীও সম্ভবত পারবেন না। উত্তরপ্রদেশে কোথায় একটা এনকাউন্টার হয়েছে বা অন্য রাজ্যে কোথায় একটা এনকাউন্টার হয়েছে, এখানে বলছেন এনকাউন্টার। আপনাদের বলি, গতকাল এক পুলিশ অফিসারের সঙ্গে কথা হচ্ছে, এনকাউন্টার প্রসঙ্গে জিজ্ঞাসা করতে তিনি ব্যর্থহীন ভাষায় বললেন, দেখুন আমরা কেউ কিন্তু কসাইয়ের ঘর থেকে আসেনি, মানবিকতা বলে একটি জিনিস থাকে এবং ভারতবর্ষের সংবিধানে আইন বলে একটা জিনিস আছে, আইনের মাধ্যমেই সাজা ঘোষণা হয়। আর যদি সাজা ঘোষণা বলেন তাহলে এখানেও দুটো কথা আমাদের মনে রাখতে হবে, যে আরজি করের ঠিক পরপরই দুটি ঘটনা ঘটেছিল, একটি হুগলির বুড়াপ আর একটি জয়নগর। সেখানে কিন্তু একজনকে 54 দিনের মাথায়, একজনকে 61 দিনের মাথায়, তাদের কিন্তু দ্রুত আইনি পদ্ধতির মাধ্যমে তাদের সাজা হয়েছে। ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে সেটা একটা 50 দিনের ওই ঘরেতে, 50-এর ঘরে দিন, আর একটা 61 দিনের মাথায়, 54 বা 61। তাহলে বাংলার ধর্ষক যারা বাংলার বুকে যারা এই ধর্ষণ কার্য করে বেড়াচ্ছেন, তাদের শাস্তি কিন্তু হচ্ছে এবং সেটা দ্রুততার সঙ্গে হচ্ছে। এবং এটা শুধু এই সরকারের আমলেই হয়েছে বা করা গেছে, এটা বললে খুব বেশি ওই সরকার পক্ষের লোক বলে আমার নাম বোধহয় খুব বেশি আসবে না, কারণ এটা সত্য। এর আগেও বহু ধর্ষণ বাংলায় হয়েছে, সেখানে কোনো মানে এত তাড়াতাড়ি সাজা সেখানে কেউ দিতে পারেনি, কোনো সরকার দিতে পারেনি। আজকে বাংলার সরকার কিন্তু সেই ব্যবস্থাটা করেছে। আর লকেট দেবী যে এনকাউন্টার আমরা হলে এনকাউন্টার করে দিতাম, এইসব কথাগুলো বলছে, সেই ব্যাপারে কতগুলো কথা আপনাদের জানাই। আমি 2016 সাল থেকে আমি কিছু ইতিহাস আপনাদের কাছে তুলে ধরব। যে কথা বলছিলাম, এনকাউন্টার করে ধর্ষকদের মেরে দিতে হবে, আমরা হলে তাই করতাম, যেটা বলছেন বাংলার বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, লকেট চ্যাটার্জি এবং পাশাপাশি অগ্নিমিত্রা পল এবং ফেসবুকেতে ছোট বড় মাঝারি অনেক বিজেপি নেতা। আমি শুধু কতগুলো মনে করিয়ে দিতে চাই, যদি লকেট দেবী আমার এই আজকের এপিসোডটা দেখেন, বা আমার যারা বিজেপিকে সমর্থন করেন সেই দর্শকরা যদি দেখেন, তাহলে আমার মনে হয় আমার আজকের এই প্রতিবেদন সব থেকে বেশি সার্থকতা লাভ করবে। কারণ 2016 থেকে একটি পরিসংখ্যান আপনাদের কাছে রাখছি। 2016 মে মাস, অশোক মাধভানা, গান্ধীনগর গুজরাটের কন্ট্রাক্টর, বিজেপির লিডার, 13 বছরের এক নাবালিকা শ্লীলতাহানি করল এবং তাকে ধর্ষণ করতে গেল। 2016 মে মাস, অ্যাতামাফিও মনসেরেট, গোয়া প্রাক্তন এমএলএ, সেই সময় এমএলএ ছিলেন, মহিলা কর্মচারীকে ধর্ষণ করলেন চার্চের ভেতরে। এখন বেলে রয়েছেন, এখনো কিন্তু আইনি সাজা ঘোষণা হয়নি। বলছি 2016 মে মাস, এটা চলছে 2025। ভাবুন, 2025 শেষ হতে চলবে। গোয়া, জুন 2016 জুন, জায়েদ প্যাটেল গুজরাটের,
এবং ইনি নাকি পারুল ইউনিভার্সিটির ফাউন্ডার। তিনি এক ছাত্রীকে তার ছাত্রাবাস থেকে ডেকে মানে হোস্টেল থেকে ডেকে তাকে ধর্ষণ করলেন। শুধু ধর্ষণই না, এবং তাকে ভয় দেখালেন যে যদি কথা বাইরে বেরোয় তাহলে কলেজ থেকে রাস্টিকেট করবে, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে। একটা ইউনিভার্সিটির ফাউন্ডার নাকি তিনি কলেজ ক্যাম্পাসের মধ্যেই হোস্টেলের ছাত্রীকে নিজের ঘরে ডেকে এই কীর্তি ঘটালেন। বিজেপির লিডার। চলে আসি 2017-য়। যাদের নাম বলবো তারা প্রত্যেকে বিজেপির লিডার। গুজরাট নালিয়া শহর, শান্তিলাল সোলাঙ্কি, গোবিন্দ পাদুমালানি, অজিত রামবানি এবং বসন্ত বানসাল মহিলা কর্মচারীকে তার মাসিক বেতন স্যালারি দেবার নাম করে তাকে ডেকে নিয়ে এসে গণধর্ষণ করবে। সাজা হয়নি। তারপর চলে আসি একদম ভোপাল হাতিয়ারা, ভোজপাল সিং বিপিএল কাট করে দেবেন এক দলিত মহিলাকে, তাকে এনে ধর্ষণ করলেন। যাদের নাম বলছি তারা কেউ বিজেপির বড় মাপের লিডার, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অথবা এমএলএ, এখনো পর্যন্ত যাদের নাম বলেছি, এবং কেউ প্রধানমন্ত্রী বা সেখানকার অন্যান্য বিজেপির তাবড় নেতাদের খুব ঘনিষ্ঠ। চলে আসি ফেব্রুয়ারির 2017, ভোজপাল সিং বললাম। আবার ফেব্রুয়ারিতে বিজয় জলি, প্রাক্তন বিজেপির এমএলএ, দিল্লি গুরগাঁওয়েতে আপন ঘর বলে একটি হোটেল, সেই হোটেলেতে মহিলা পার্টি কর্মী বিজেপিরই তাকে ধর্ষণ করবে। 2018 মে মাস, কানাইয়ালাল মিশ্র বিজেপির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট বেনারসে চাকরি দেবার নাম করে এক মহিলাকে ধর্ষণ করবে। আগস্ট 2019 স্বামী চিন্ময়ানন্দ ইন্টারনাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন। উত্তরপ্রদেশে 23 বছরের এক মহিলাকে, এক ছাত্রীকে, আইনের ছাত্রী, তাকে ধর্ষণ করলেন। আবার 2019-এরই অক্টোবর, গুরু পোর্টাল অরুণাচল প্রদেশের বামেংয়ের এমএলএ ইটানগর হোটেলে এক মহিলা ডাক্তারকে ধর্ষণ করলেন। কিভাবে জানেন? মহিলা ডাক্তারকে ডেকেছিলেন যে ইটানগরে একটা প্রাইমারি হেলথ সেন্টার খুলতে হবে, সেই বিষয়ে আলোচনা আছে, এই বলে ডেকে সেই মহিলা ডাক্তারকে ধর্ষণ করলেন। 2020 মাহেশ নেগি দাওরাহাট দেরাদুনের এমএলএ, ইনিও পার্টি কর্মীকে ধর্ষণ করলেন মুসৌরিতে। 2020 সেপ্টেম্বর রাজগোলে ও চেতন ঠাকুর বিজেপির দুই লিডার মধ্যপ্রদেশের বারোয়ারিতে 15 বছরের নাবালিকাকে ধর্ষণ করলেন। এরপর তো 2020 পর 2021, 22, 23, 24 এই বছরেও বিভিন্ন ধর্ষণ সংঘটিত হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এবং মূলত বিজেপি শাসিত রাজ্যগুলিতে। তার পরিসংখ্যান আপনারা সবাই জানেন, সে কথা মুখে মুখে ফিরছে। সুতরাং সেই পরিসংখ্যানগুলো আমি আর এর মধ্যে আমি যে 11 জনের নাম বললাম 2020 পর্যন্ত, এছাড়াও উত্তরপ্রদেশের অখিলেশ যাদব, উন্নাওয়ের কুলদীপ সিং, রামদুলারেও, মহারাষ্ট্রের সঞ্জু যাদব, হরিয়ানার মোহনলাল বাদাউলি, হিমাচলের হংসরাজ, কর্ণাটকের প্রজ্জ্বল রেভান্না, প্রত্যেকেই বিজেপির হয় লিডার, নয় বিজেপির এমএলএ, নয় বিরাট বড় মাপের কার্যকর্তা। আবার প্রজ্জ্বল রেভান্না তিনি তো আমাদের মোদিজির খুব স্নেহভাজন একজন, তার টিকিটের জন্য তো মোদিজি নিজে তদবির করেন। প্রশ্ন এখানেই, লকেট ম্যাডামকে
বা লকেট ম্যাডামের অনুগামীরা যারা আজকে আমাদের এই প্রতিবেদন দেখবেন এনকে ডিজিটাল, কথায় কথায় কৌশিকে কত জনের এনকাউন্টার আপনারা করেছেন। শাস্তি তো দূরস্থ, তাদের শুধুমাত্র পার্টি থেকে নামকে বাঁচতে বহিষ্কার করে দিয়েছে, তারা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। কখনো কখনো ধর্ষকদের গলায় মালা পরানো হচ্ছে, বিলকিস বানু কেস সারা ভারতবর্ষ জানে। সুতরাং আপনি নাটক ভালো করেন, কিন্তু স্ক্রিপ্টটা এত নিম্ন মানের এবং নিম্ন রুচির, যেটা রাজনৈতিক ক্ষেত্রে আপনার অভিনয় সুন্দর হলেও কিন্তু মানুষ খাচ্ছে না। তো এত এনকাউন্টার বলে চেঁচামেচি করলে 2016 থেকে 2020 বিজেপির তাবড়ো নেতারা বিভিন্ন প্রদেশে, কখনো হরিয়ানা, কখনো অরুণাচল প্রদেশ, কখনো হিমাচল প্রদেশ, কখনো কর্ণাটক, কখনো গুজরাট, কখনো মধ্যপ্রদেশ, কখনো উত্তরপ্রদেশ, কজনকে এনকাউন্টার করে শেষ করে দিয়েছে। ভারতবর্ষের সংবিধান এবং আইন কি এনকাউন্টারকে স্বীকৃতি দেয়? না আইনি শাসন বলবৎ থাকলে এনকাউন্টারের প্রয়োজন হয়? অথচ সেই আইন প্রণয়নের ক্ষেত্রে যেটা বাংলার সরকার করতে চাইছে, যে ধর্ষণ করলে যদি প্রমাণিত হয় সে ধর্ষক, তাহলে তার যেন ফাঁসির সাজা হয়, সেটাকেই বন্ধ করে রেখে ওখানে এনকাউন্টার বলে অভিনয় করছেন। আবারও বলছি, এত জঘন্য এবং নিম্ন মানের স্ক্রিপ্ট বাংলার মানুষ আর খাচ্ছে না, বাংলার মানুষ আর নিতে পারছে না। সুতরাং স্ক্রিপ্ট বদলান। লকেট দেবীর কাছে একান্ত অনুরোধ, স্ক্রিপ্ট বদলান, আরো ভালো স্ক্রিপ্ট নিয়ে আসুন। আপনার ওই 34টা সিনেমার যেমন যেমন স্ক্রিপ্ট ছিল, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আর এখন যে স্ক্রিপ্ট নিয়ে আসছেন সে তো ক্লাস, তাকে তো ক্লাসিফাই করাই যায় না। সুতরাং অভিনয়ে টিকে থাকতে গেলে আপনি অভিনয় ভালো করেন, কিন্তু স্ক্রিপ্ট যদি খারাপ হয় তাহলে কিন্তু মানুষ নেবে না, বাংলার মানুষ তো নেবেই না। আজ এইখানে এই কথা বলে শেষ করলাম, আবারও আসবো কথায় কথায় কৌশিকে। আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেন, যেভাবে কমেন্ট করেন, খারাপ ভালো মন্দ আমরা সবটাই দিতে পারি। তার সঙ্গে আরেকটা কথা বলে রাখি, আইন আইনের পথে চলুন, বিচার বিচারের পথে চলুন, বিচারের মতো করে হোক। ধর্ষণকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, ধর্ষক সাজা পাক এবং বাংলায় ধর্ষকের জন্য কঠোর আইন প্রণয়ন হোক, এটা বাংলার মানুষের দাবি। এটা মাথায় রাখবেন। এই কথা বলে আজকের মতো আসছি, ভালো থাকবেন, নমস্কার।